বিগত বেশিরভাগ ভিডিওতে আমি হেলথ ইন্স্যুরেন্স নিয়েই কথা বলেছি। বিভিন্ন রকম হেলথ ইন্স্যুরেন্স, বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সমাধান। কিন্তু শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স করলেই কি লাইফ সিকিউর হয়ে গেল? আসুন এই নিয়ে আজকে আলোচনা করব। আমি নাকিব, আপনাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স করা মানে অ্যাট প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে স্টেবল করা। যদি কোনো ভাবে আপনার হেলথ সংক্রান্ত কোনো সমস্যা হয়, হেলথ ইন্স্যুরেন্স থেকে সেটা কভার করবে আপনার অ্যাট প্রেজেন্ট অর্থনৈতিক কন্ডিশনে। সেটা বিরূপ প্রভাব পড়বে না। কিন্তু এটাই কি যথেষ্ট? কারণ এর পরে ভাবতে হবে ফিউচার। ফিউচার মানে জিন্দেগি কা সাথ ভি জিন্দেগি কা বাদ ভি, এই একটা প্রচলিত ডায়লগ বা ট্যাগলাইন আছে একটা প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানির। কিন্তু এখানেই একটা বড় মিস্টেক হয়ে যায়। জিন্দেগি কা সাথ ভি আর জিন্দেগি কা বাদ ভি, দুটোতে দুটো কিন্তু সলিউশন একটাই দিচ্ছে, যে লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু দুটোর একটাই যদি সমস্যা হয়, কোনোটাই কিন্তু উদ্দেশ্য চরিতার্থ ঠিকভাবে হচ্ছে না। মনে করুন আপনার জিন্দেগি সাত বি জিন্দেগি বাদ ভি বলতে একটা 5 লাখ বা 10 লাখের লাইফ ইন্স্যুরেন্স করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 99% ক্ষেত্রে যে সাম ইন্স্যুরটা মানুষ কম নিয়ে থাকে, লাইফ ইন্স্যুরেন্সের সাম ইন্স্যুরটা, কারণ প্রিমিয়াম অনেক বেশি পড়ে যায়। আর লাইফ ইন্স্যুরেন্স যখন ম্যাচিওর করে, যে কোনো লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি, যে কোনো কোম্পানির লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি, কোনো পার্টিকুলার লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি না, তখন রিটার্ন অফ ইনভেস্টমেন্টও কম হয়। তাই এই দুটোকে দেখতে হবে আলাদাভাবে। জিন্দেগি কা সাথ ভি একটা আলাদা সাবজেক্ট, জিন্দেগি কা বাদ ভি একটা আলাদা সাবজেক্ট। অর্থাৎ জিন্দেগি কা সাথ ভি মানে বর্তমানে আপনার স্টেবল কন্ডিশন রাখার জন্য হেলথ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। কিন্তু বাদ ভি, জিন্দেগি কা বাদ ভি মানে জিন্দেগি কা সাথ ভি অর্থাৎ বেঁচে রইলেন আপনি লং টার্মে, অর্থাৎ রিটায়ারমেন্ট পর্যন্ত বা রিটায়ারমেন্টের আগে কোনো স্বপ্ন থাকতে পারে, একটা বাড়ির স্বপ্ন, একটা গাড়ির স্বপ্ন, চাইল্ড এডুকেশন, তখনের জন্য কিন্তু লাইফ ইন্স্যুরেন্স করাটা খুব বেশি প্রফিটেবল কিন্তু হয় না। সেক্ষেত্রে যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে আমাদের দেশে, তার মধ্যে আমি পার্সোনালি প্রেফার করি মিউচুয়াল ফান্ড, লং টার্ম ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের বড় সুবিধা হলো আপনি যখন তখন এমার্জেন্সিতে উইথড্র করতে পারছেন, অথবা ভবিষ্যতে আপনার ড্রিম যেটা থাকছে, ড্রিম পূর্ণ করার জন্য যতটুকু মানি প্রয়োজন সেখান থেকে বার করতে পারছেন। রেস্ট অফ মানি আপনার রিটায়ারমেন্টের জন্য রেখে দিলেন। অর্থাৎ আপনার অ্যাট প্রেজেন্ট যা ইনকাম করছেন তার একটা পার্সেন্টেজ হতে পারে, 10%, হতে পারে 15%, অ্যাজ পার ইয়ার ইনকাম আপনি কিন্তু সেটা ফিক্স আপনি রাখছেন মিউচুয়াল ফান্ডে। যদি কোনো প্রয়োজন নাও পড়ে তাও রিটায়ারমেন্টের জন্য ওটা রাখতে হবে। এরপরে রিটায়ারমেন্টের সময় কি করবেন সেটা পরের চ্যাপ্টারে আসছি। আরেকটা হলো জিন্দেগি বাদ, অর্থাৎ হঠাৎ যদি আপনার কিছু হয়ে যায়, যাকে বলা হয় ডেথ বা ডিসএবিলিটি, কি হবে? তখন নর্মালি মাথায় আসে লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু বেশিরভাগই আমরা নর্মাল লাইফ ইন্স্যুরেন্স 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ কথা চিন্তা করার কথা ভাবি, কারণ প্রিমিয়াম অনেক বেশি পড়ে যায় তার বেশি নিলে। কিন্তু এক্ষেত্রেই করা প্রয়োজন টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আমরা টার্ম লাইফ ইন্স্যুরেন্সও প্রোভাইড করে থাকি। অনেকের আইটি ফাইল কম থাকার জন্য 50 লাখ, 1 কোটি টাকার টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিতে পারেন না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, আপনার যেরকম ইনকাম, যেরকম আপনার আয় আছে, যেরকম আপনার আয়, আয়ের প্রুফ দিতে পারবেন, স্যালারি স্লিপ বা আইটি ফাইল, সেই অনুযায়ী কিন্তু টার্ম লাইফ ইন্স্যুরেন্স করা সম্ভব। 20 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, 40 লাখ হতে পারে, 50 লাখ নাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা করা সম্ভব বর্তমানে। গভর্নমেন্ট কোম্পানি তো আছেই, এছাড়া বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স প্রাইভেট কোম্পানি আছে যেখানে প্রিমিয়ামটা অনেক কম হবে। প্রাইভেট কোম্পানি মানে যে খারাপ তা নয়, টার্ম লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আপনার যথাযথ নিয়ম মেনে করলে এতে কোনো সমস্যা হয় না। এরপরে আসছি পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টার হলো আপনি একটা অংশ রিটায়ারমেন্টের জন্য রেখে দিলেন বা ড্রিম আপনার কমপ্লিট হয়ে গেল, তাহলে কি করবেন? তাহলে করতে হবে, যখন রিটায়ার হচ্ছেন, মনে করুন আপনার 60 বছর বয়স হয়ে গেলো, আপনার ছেলে বা মেয়ে বড় হয়ে গেছে, তারা জব করছে, আর আপনার টাকা পয়সা সংসারের জন্য ইনভেস্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে আপনি চাকরি করলে তো রিটায়ারমেন্ট কোম্পানি দেবে, আর চাকরি না করলে ব্যবসা করে থাকলে নিজের সেলফ রিটায়ারমেন্ট নিচ্ছেন। সেক্ষেত্রে যে টাকাটা আপনার মিউচুয়াল ফান্ডে জমিয়েছেন, মনে করুন আপনি 50 লাখ জমিয়েছেন বা 1 কোটি জমিয়েছেন, সেই টাকাটা তুলে ফেললে হবে না, সেটা করতে হবে SWP, অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এটা সম্পূর্ণ এসআইপির বিপরীত। মিউচুয়াল ফান্ডে তো আমরা এসআইপি করে থাকি, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
মাসে 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 কিছু অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে, এবং সেটা কয়েক গুণ রিটার্ন আপনাকে দেবে লং টার্মে যখন অনেক বেশি ইনভেস্টমেন্ট আপনি হয়ে যাচ্ছে, অনেক বেশি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একবারে এককালে তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সেটা এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। মাসে মাসে কিছু টাকা আপনি উইথড্র করছেন নিজের সংসার খরচ বা হাত খরচ চালাবার জন্য। আর অর্থনৈতিকভাবে অন্য কিছুর উপর ডিপেন্ড হতে হচ্ছে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। স্বভাবত বলে রাখি, প্রতি 5 লাখ পিছু যদি আপনি 3,000 টাকা করে মাসে উইথড্র করেন, তাহলে কিন্তু আপনার উইথড্রটাও ঠিক থাকলো এবং আপনার এক্সিস্টিং ফান্ডও বাড়তে থাকলো। অ্যাট প্রেজেন্টের হিসাব বলছি, গ্রোথ রেশিও ফেশিও সেসব ডিটেলসে যাচ্ছি না। মনে করুন আপনি 50 লাখ টাকা জমাতে পারলেন, তাহলে 5 লাখ পিছু 3,000 হলে 50 লাখের জন্য কত হচ্ছে? 30,000। 30,000 টাকা মাসে মাসে যদি আপনি উইথড্র করতে থাকেন, তাহলে কিন্তু আপনার 50 লাখ টাকা যেটা রেখেছেন মিউচুয়াল ফান্ডে সেটাও বাড়তে রইলো, এবং 30,000 করে মাসে মাসেও আপনি পেতে থাকলেন আপনার হাত খরচা বা সংসার খরচা চালাবার জন্য। সিমিলারলি টার্ম ইন্স্যুরেন্স, মনে করুন আপনি আপনি বেশি টাকা টার্ম ইন্স্যুরেন্স করতে পারেননি আইটি ফাইল না থাকার জন্য, অথবা বর্তমানে ইনভেস্ট করতে চাইছেন না, বা টার্ম ইন্স্যুরেন্স বেশি খরচা করতে চাই, 30 লাখ টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স করেছেন বা 50 লাখ টাকার একটা টার্ম ইন্স্যুরেন্স করেছেন। সিমিলারলি আপনার অবর্তমানে, বা বলা যেতে পারে আমাদের অবর্তমানে, আমারও হতে পারে অবর্তমানে, আমার নমিনি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফ হয়ে থাকে, কোনো কোনো মধ্যে ছেলে মেয়েরা হতে থাকে নমিনি, কিন্তু 50 লাখ টাকা পেলো, তাদেরকেও আপনি শিখিয়ে দিয়ে যাবেন যে এটা মিউচুয়াল ফান্ডে রেখে এসডব্লিউপি সিস্টেমে মাসে মাসে কিছু টাকা উইথড্রল করার কথা। তার ফলে কি হবে, আপনার মেন টাকাটা রইলো, ছেলে মেয়ে ছোট হতে পারে, মাসে মাসে যেটা পাচ্ছে সেটা দিয়ে তার সংসার খরচ চলবে এবং তার এডুকেশন খরচও চলতে থাকবে। এরপরে যখন তাদের অ্যাট প্রেজেন্ট নিড মিটে যাবে, অর্থাৎ ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তারা কর্ম সক্ষম হয়ে যাবে, তখন আপনার এককালীন টাকাটা ভবিষ্যতের জন্য নিজের প্রয়োজন মতো খরচা করা যেতে পারে। এইভাবে কিন্তু সঠিক উপায়ে একটা সুন্দরভাবে নিজের আর্নিংটাকে সাজানো যেতে পারে অ্যাট প্রেজেন্ট কন্ডিশন এবং ফিউচারে ভবিষ্যৎ সিকিউরিটির জন্য। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে সঠিকভাবে গাইড করে দিতে পারি। থ্যাংক ইউ।